আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে সম্প্রচারিত হয়। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে কেউ কেউ বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত অস্বস্তি বারবার ফিরে আসতে পারে। লন্ডন বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে 2026 সালের রমজানের আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জনের মতো শর্তের কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি দলকেই প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করছে এনসিপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠককে স্বাভাবিক হিসেবে দেখলেও যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে জামাত। এমন এক প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনের জট কি খুলল? আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। যাচ্ছি মূল আলোচনায়। সোহরাব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনি তো কোনো দলের লোক না, সংবাদ পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করেন সবসময়। আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনী জট কি খুললো? এক ধরনের অস্বস্তি ছিল আর কি সরকারের সাথে বিএনপি নির্বাচনের তারিখ। ধন্যবাদ এবং সহ দুই আলোচক শুভেচ্ছা। জট খুললো কিনা এই প্রশ্নের আগে জটটা কেন লাগলো আমার মনে হয় এই প্রশ্ন করা উচিত এবং তার উত্তর খোঁজা উচিত। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের জটিলতা বা যে কোনো সমস্যা বাংলাদেশের মাটিতে সমাধান হওয়াই শ্রেয় ছিল। আচ্ছা, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন কিন্তু সব রাজনৈতিক দল, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এক ধরনের সবারই সমর্থন ছিল। পরে সমর্থনটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। সেটা সরকারের অনেকগুলো সিদ্ধান্ত অথবা সিদ্ধান্তহীনতা, নানা কারণেই। কারো মনে হয়েছে যে সরকার ঠিক অন্তর্বর্তী সরকার তো সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার কথা। বিশেষ করে নির্বাচনই তো মুখ্য। সংস্কার, বিচার এগুলো চলবে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনের তো বিকল্প নেই। সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত যে নির্বাচনটি কীভাবে সুষ্ঠু হবে। সেক্ষেত্রে সব রাজনৈতিক দল, অন্তত মাঠে যারা আছে, তাদের আস্থায় আনতে হবে। কিন্তু সরকারের কোনো কার্যক্রমে মনে হয়েছে যে সরকার সেটি খুব একটা আমলে নেয়নি। তারা মনে করেছে তাদের বিশেষ দলকে আস্থায় নিলেই হবে। স্বাভাবিকভাবে ঐকমত্য কমিশনের সর্বশেষ যে বৈঠকে সব দলকে নিয়ে, যেখানে বিএনপি ছিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের সব দল ছিল, দু একটি দল বাদে সবাই কিন্তু ডিসেম্বরে কথা বললেন। এবং তার 4 দিনের মাথায় প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দিলেন এপ্রিলের, স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হওয়ার কথা, এবং ক্ষুব্ধ হয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির অন্যান্য সমমনা দলগুলো প্রতিক্রিয়া দিয়েছেন। এমনকি সমমনা যে নয় বলে বাম গণতান্ত্রিক জোট, বিএনপির অনেক বিষয়ে তাদের ঐকমত্য আছে, ঐকমত্য নেই অনেক বিষয়ে, কিন্তু অনেক বিষয়ে তাদের দ্বিমত, কিন্তু এই তারিখটা নিয়ে তাদের ঐকমত্য আছে। সরকারের এই ঘোষণাটা দেওয়ার আগে আলাপ আলোচনা করা, অথবা এদের রাজনৈতিক মন বোঝা উচিত। এই সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে তাদের রাজনৈতিক মন নেই। রাজনীতি দলীয় রাজনীতি না, কিন্তু রাষ্ট্র তো রাজনীতি দ্বারা চালিত। সুতরাং কি প্রতিক্রিয়া হতে পারে প্রধান উপদেষ্টা বা তার পরামর্শকরা এটি হয়তো ভাবতে পারেননি। এরা তো রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, কিন্তু আবার যদি বলেন এরা তো রাজনীতিকদের চালানোর চেষ্টা করেছেন। উপদেষ্টা পরিষদে এমন আছেন যে তারা রাজনীতিকদের প্রতিনিয়ত পরামর্শ দিতেন। এখন তারা যদি অন্যের পরামর্শ না শুনেন তা একটা সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার এই প্রতিক্রিয়ায়
বুঝতে পেরেছে এটা একটা সমাধান দরকার। সেই সমাধানটি লন্ডনে হয়েছে। ঢাকায় হলে খুব ভালো হতো, লন্ডন হয়েছে, যৌথ বিবৃতি। এখন কেউ যদি আহত হয়, আমি মনে করি সেখানে জট খুলেছে, এটা ঠিক, কারণ নির্বাচনটা করতে হবে। কোনো একটি দল নির্বাচন নাও করতে চাইতে পারে, কোনো একটি দল যে কোনো কারণে বলতে পারে যে আমি নির্বাচন করব না। ৭০ নির্বাচনে তো মৌলানা ভাসানী অংশ নেননি, কিন্তু আবার নির্বাচনে বিরোধিতাও করেননি। এবং অনেকে বলেন যে বরং আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামী লীগ নির্বাচন করেছে তাদের যাতে সুবিধা হয় মৌলানা ভাসানী সেটাও চেয়েছিলেন নাকি। যাক, আমি সেদিকে সেই বিতর্কে যাচ্ছি না। এখন নির্বাচনে জট খুলতে হবে। যদি এই লন্ডন বৈঠকেও না খুলে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার হবে। কিন্তু আপনি কি মনে করছেন যে খুলেছে? এক ধরনের অনিশ্চয়তা, অস্থিরতা এবং দুশ্চিন্তায় ছিল তো অন্তর্বর্তী সরকার। সেই জায়গাটা এক ধরনের দুশ্চিন্তা থেকে আমি মনে করি যে অনেকটা তারা উত্তরণ ঘটেছে। এখন পরবর্তী ধাপগুলো কিভাবে এগোবে, যেমন নির্বাচন কমিশনের দায়িত্ব, কমিশন নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার পর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কিন্তু অনেক বেশি। কারণ যে ভয় আছে, এক হচ্ছে মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি অনেক বড় দল, অন্যরা, এবং বলা হয় না যে সমানে সমান লড়াই, সে সমানে সমান লড়াই এই নির্বাচনে হয়তো হবে না। কিন্তু সেখানে আমি মনে করব এখানে প্রিন্স ভাই আছেন, বিএনপির নেতাকর্মীদের, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভাষা ভঙ্গি আচরণ এমন হতে হবে যাতে অন্যরা ভয় না পায়, অন্যরা না মনে করে যে গায়ের জোরে ইলেকশন, গায়ের জোরে না, যে আমার প্রতিদ্বন্দ্বিতা করা না করার কোনো অর্থ হয় না। কারণ প্রতিদ্বন্দ্বীকে যথেষ্ট সম্মান দিতে হবে, প্রতিদ্বন্দ্বীর সম্মান, এবং সম্ভব হলে আমি মনে করি যে প্রচারে এক ধরনের অন্যরকম মেকানিজম, অন্যরকম পদ্ধতি বের করা যায় কিনা যাতে সব দলের প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকতে পারে। স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকে না, সমান অধিকার পেতে পারে। অনেক দেশে তো আপনার একসঙ্গেই এই হয় নির্বাচনী প্রচার, কোনো একটি আসনে ৫ জন প্রার্থী থাকলে ৫ জন একসঙ্গেই প্রচার করবে, প্রয়োজনে রাষ্ট্র এটা ব্যবস্থা করতে পারে। তাহলে যারা অর্থের দিক থেকে হীনবল, মানে দুর্বল, তাদের আবার চিন্তা করতে হয় না বাড়তি। আমি মনে করি যে একটা কিছু আলাপ আলোচনা, পারস্পরিক আস্থা, আমি এই লন্ডন বৈঠকে আস্থাটা ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এটা টেকসই হবে কিনা এটা নির্ভর করবে সরকার এবং রাজনৈতিক দলগুলোর পরবর্তী কার্যক্রমের উপর। ইমরান সালেহ প্রিন্স, আমরা তো শুনছিলাম যে বিএনপি এখন সবচেয়ে বড় দল দেশে, তার অনেক দায়িত্ব কর্তব্য। তবে এর মধ্যে যেটি ঘটলো আর কি লন্ডন সংলাপের মাধ্যমে, সেক্ষেত্রে তো সৌরভের কথায় অনেকটা, এবং এই জাতীয় কথাই আসছে সব জায়গাতে, যে একটা অস্বস্তি দূর হলো। কিন্তু নির্দিষ্ট ডেট কিন্তু এখনো আসেনি, বলা হচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, এর মধ্যে সংস্কার হবে, বিচার হবে। এগুলোকে কি কোনো বাধা মনে করছেন, নাকি সত্যি সত্যি জট খুললো এবং সেই অনুযায়ী আপনারা আগাবেন বা নির্বাচনী প্রচার অভিযান আরও যা কাজকর্ম থাকে সেগুলোতে মনোযোগ দেবেন এখন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার সাথে সহ আলোচক আছেন আমার দুইজন শ্রদ্ধেয় ভাই, সৌরভ হাসান এবং সাইফুল হক ভাই। তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনি সৌরভ ভাইকে প্রশ্ন করেছেন জট খুললো কিনা, সৌরভ ভাই আবার একটা পাল্টা প্রশ্ন করলো জটটা কে লাগালো। ওইটার সুন্দর একটা ব্যাখ্যা সৌরভ ভাই দিয়েছেন, তো আমি তার এই বক্তব্যের সাথেই একমত। তো আপনি বলেছেন একটা বৃহৎ দল হিসাবে বিএনপির, অবশ্যই এটা বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসাবে বিএনপির একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সময়, এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পার করা, এবং সেই দায়িত্ববোধ থেকে কিন্তু আমরা এই যে জটটা লেগেছিল সেই জটটা শান্তিপূর্ণভাবে খোলার উদ্যোগ সরকার যেরকম নিয়েছে আমরা তাতে সাড়া দিয়েছি। যাতে আপনি দেখেছেন লন্ডনে যে বৈঠকটা হয়েছিল, আমি তো মনে করি সারা বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর গণতান্ত্রিক মহলের দৃষ্টি ছিল, চোখ ছিল লন্ডনের দিকে। কি হচ্ছে সেখানে, কি হচ্ছে, এই মিনিটে মিনিটে উত্তেজনা, কি হলো, উদ্বিগ্নতা, আগ্রহ, এবং সেই উত্তেজনা উদ্বিগ্নতার মধ্যে পানি ঢেলে যেই জিনিসটা আসলো সেটা অত্যন্ত আশাব্যঞ্জক, এবং সেটাকে আমরা সকলেই স্বাগত জানিয়েছি। এবং বাংলাদেশে মনে একটা শান্তির সুবাতাস
বয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে টেকসই করার জন্য যেই কাজগুলো প্রয়োজন আছে, আপনি বলেছেন যে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, ডেট ঘোষণা হয়নি। ডেট ঘোষণার দায়িত্ব প্রধান উপদেষ্টা বা সরকার কিংবা বিএনপির বা অন্য রাজনৈতিক দলের নয়। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে একটা টাইম ফ্রেম ঠিক করা। সেই টাইম ফ্রেমটা ঠিক হয়েছে। এখন এইটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেটার শিডিউল ঘোষণা করবে, কোন তারিখে ভোট গ্রহণ হবে, কোন তারিখে আপনার মানে কি বলে মনোনয়নপত্র কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে, কত তারিখে জমা দিতে পারবে, সেখানে বাছাই হবে, তারপর আবার প্রতীক বরাদ্দ হবে, এরপরে আসবে আপনার প্রচারণা। এর মধ্যে আরেকটি বড় কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই করা। সেখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের রাজনৈতিক দলে আপনার যা হয়েছে, প্রতিটা আসনে আমাদের 5-7 জন করে কিন্তু যোগ্য প্রার্থী রয়েছে। এখান থেকে একটা একজনকে বাছাই করা, জটও আছে একটা, 2-3টি ইলেকশন ঠিকমতো হয়নি, সেটাই। তো সেখানে আপনার যোগ্য দক্ষ জনপ্রিয় প্রার্থী কিন্তু আছে 5-7 জন করে বা 4-5 জন করে আছে। এখান থেকে দল একজনকে তো বেছে নিবে, বেছে নিয়ে তার ঘোষণা করতে হবে, আবার সেই এলাকাগুলিতে আবার নিজেদের মধ্যে সমন্বয় করা। এটা তো বিএনপিকে যেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে এইবার, সেটা কিন্তু এবার অন্য রাজনৈতিক দলগুলোকে নিতে হবে না। যেমন ধরেন জামাতে ইসলামী ইতিমধ্যেই তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়ে, যদিও তারা নির্বাচন ব্যাপারে ধোঁয়াশার মধ্যে রেখেছিল, কিন্তু প্রার্থী ঘোষণা করে তারা প্রচারণা শুরু করে দিয়েছে। স্থানীয়ভাবে হয়তো করছে, কেন্দ্রীয়ভাবে এখনো ঘোষণা করেনি আর কি। না, কেন্দ্রীয়ভাবেই করেছে, প্রার্থীটা কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে সব আসনে। আপনাদের কথা বলছে না, জামাতের কথা হচ্ছে সব আসনে প্রার্থী, সব আসনে, প্রায় সব আসনে। এখন বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক তারা করছে। তো সেখানে কিন্তু তারা প্রচারণা শুরু করে দিয়েছে, পোস্টার লাগাচ্ছে, এবং কি দাঁড়িপাল্লা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়নি, সেই দাঁড়িপাল্লা ছবি দিয়েও পোস্টার আমি দেখেছি ময়মনসিংহে, এবং ব্যানার দেখেছি, দোয়া চাচ্ছে। তো হ্যাঁ, দোয়া চাচ্ছে। তো সে কারণে আমি বলবো যে তারা কিন্তু প্রচারণা শুরু করে দিয়েছে, যেটা বিএনপি কিন্তু করতে পারছে না। বিএনপির মতো রাজনৈতিক দল, অভিজ্ঞ যে রাজনৈতিক, বিএনপি করতে পারছে না, ওয়ার্কার্স পার্টি করতে পারছে না, গণতন্ত্র মঞ্চ করতে পারছে না, কমিউনিস্ট পার্টি করতে পারছে না। কারণ আমাদের রাজনীতির একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণের মধ্যে ফেলে আমাদের কিন্তু সমীকরণটা করতে হয়। তো যে কারণে আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু পারি না, আমাদের ওই চ্যালেঞ্জগুলো তখন গ্রহণ করতে হবে। সেই জন্য বড় দল হিসেবে আমাদেরকে অবশ্যই এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন যখন তারিখ ঘোষণা করবে, তখন থেকেই কিন্তু আসল নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন এই নির্বাচনকে উঠিয়ে নিয়ে আসার দায়িত্বটা, কর্তব্যটা একা সরকারের না, এইটা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক দল, জনগণ, সবাইকে নিয়ে একসাথে করতে হবে। এবং সেই একসাথে করার ক্ষেত্রে যে একটা মুন্সিয়ানার পরিচয় দেওয়া, সেটা সরকারকেই কিন্তু, যেহেতু তারা মানে ড্রাইভিং সিটে আছে, তাদেরকে কিন্তু এইটা মুন্সিয়ানার পরিচয় দিতে হবে। আরেকটি প্রশ্ন আমাকে আপনি করেছিলেন যে এখানে আপনার এই মানে আরেকটি কি করছিলেন আপনি? বলতে চাচ্ছিলাম যে বড় দল হিসেবে যে আপনার দায়িত্ব, সৌরভ ভাইয়ের আলোচনা থেকে যেটা আসলো যে এখন লেভেল প্লেইং ফিল্ডের কথাটা আসবে। আর স্বাভাবিকভাবে বিএনপির যে আকার, অন্য রাজনৈতিক এখন দৃশ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নাই, তারা পতিত, গণশত্রু, গণহত্যাকারী দল, তারা বের হলেই তাদের শরীর দিয়ে এখন মানে জাতীয় পার্টিও ঠিকমতো নেই আর কি, তারা তো স্বৈরাচারের দোষর ছিল, সে কারণে জনগণের মধ্যে ক্ষোভ তো আছেই। তা এখন আপনি বিএনপির যে রাজনীতির আকার বা দলের যে আকার, অন্যান্য দলের আকার কিন্তু তার ধারে কাছে না। সেই কারণে হ্যাঁ, বিএনপিকেও আমরা লেভেল প্লেইং ফিল্ডে যদি আনতে হয়, তাহলে কি বিএনপিকে আমি টুকরো টুকরো করে ফেলবো, ওই অন্যান্য দলের মতো ছোট দলে পরিণত করব? সেটা তো সম্ভব নয়। তো বিএনপিকেও আপনার ধরেন ওই প্রচারণার ক্ষেত্রে নিজেরাও যেরকম প্রচার করতে হবে, অন্য রাজনৈতিক দলও যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্বাধায় এবং খুবই সাবলীলভাবে তারা প্রচারণায় অংশ নিতে পারে, সেইটারও দেখভাল করার দায়িত্ব, কর্তব্য আছে বিএনপি। দায়িত্বশীল আচরণ, রাইট, এই যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, দায়িত্বশীল আচরণ সেখানে করতে হবে। আর সৌরভ ভাই যেটা বললেন যে বাংলাদেশের মাটিতে এটা সমাধান হলে ভালো হতো, বাংলাদেশের মাটিতে এটা জট লেগেছে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আওয়ামী দুঃশাসনের নিপীড়নের শিকার হয়ে তাকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে, আপনি জানেন। কেবল তার
একটা মামলার মোকদ্দমা যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আচরণে তার মামলা দিয়েছিল, মিথ্যা মামলাগুলো শেষ হয়েছে বা ইত্যাদি, তিনি আসার প্রক্রিয়ার মধ্যে আছেন। এর মধ্যে আপনার জটও তৈরি হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত আমাদের প্রধান উপদেষ্টা এবং লন্ডন সফর সবকিছু মিলে ওখানেই জিনিসটা মানে ঠিক হয়েছে। এখন বৈঠকটা ওখানে অনুষ্ঠিত হলেও এখানে কিন্তু তৃতীয় পক্ষ, ওখানে ব্রিটেনের কোনো রাজনীতিবিদ কিংবা ব্রিটেনের কোনো সরকারের প্রতিনিধি, আমেরিকার কোনো প্রতিনিধি বা অন্য কোনো রাষ্ট্রের প্রতিনিধি কিন্তু ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না, বা মিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও তাদের কোনো ভূমিকা নাই। তো সে কারণে ওখানে বাংলাদেশের সরকার প্রধানের সাথে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধানের একটা যে শীর্ষ বৈঠক, এটা পৃথিবীর যে কোনো দেশেই হতে পারে। এটা এখন আমরা মানে পুরো পৃথিবী যত হাতের মুঠোয়, তাই না? এটা যদি আমরা মনে করেন যদি ওখানে না হতো, তাহলে তারেক রহমানের সাথে যদি বৈঠক স্কাইপিতে তো হতে পারতো, হয়তো হতো। তো সেইটা থেকে আমি মনে করি না এটা কোনো দোষের কিছু। আর জামাত যে কারণে আপনার গোসা করেছে, তারা বলছে যে মিটিং ভালো, সাধুবাদ জানাই, সবই ঠিক আছে, কিন্তু যৌথ বিবৃতি এটা একটা মামুলি ব্যাপার। যৌথ বিবৃতি এটা আসতেই পারে, যৌথ বিবৃতি যদি না আসে তাহলে জাতি কিভাবে আপনার বুঝতে পারবে? সেখানে আলাদা আলাদা বিবৃতি দিলে আবার বক্তব্যে গরমিল হতে পারতো, অথবা হ্যাঁ হতে পারতো একই বিবৃতি দুই পক্ষ থেকে দেওয়া যেত, সেটা হতে পারতো। কিন্তু যেহেতু ওখানে প্রধান উপদেষ্টা আছেন, তার প্রতি সম্মান রেখেই আপনার হয়তো আমাদের নেতা রাজি হয়েছেন, ঠিক আছে একসাথে হতে পারে। এইটাকে ধরে যদি বলা হয় যে এটা মহাপাপ হয়ে গেছে, তাহলে তো ঠিক হলো, অত বড় ইস্যু হয়তো না, এটা একেবারেই ইস্যু না, একেবারেই ইস্যু না। সেই কারণে আমি বলবো যে এগুলো তুচ্ছ ব্যাপার। আর জামাত নিজেই তো আপনার গত ফেব্রুয়ারি মাসে জামাতের আমির উনি বলেছিলেন কি বলে রোজার আগেই নির্বাচন হতে পারে। উনি অবশ্যই এক এক সময় এক একটা টাইম ফ্রেম দিয়েছিলেন, ডিসেম্বরের আগে, ফেব্রুয়ারি, আবার বলেছেন মার্চ এপ্রিল। তো তারপরে তো ওনারাই কিন্তু আপনি দিয়েছিলেন, উনি দিয়েছিলেন ফেব্রুয়ারির মানে মাঝামাঝিতে নির্বাচন হতে পারে রোজার আগে। তো ওনার এই তখনকার বক্তব্যের সাথে কমন পড়ায় বরঞ্চ খুশি হওয়ার কথা, সামঞ্জস্য রয়েছে, এটা খুশি হওয়ার কথা। কিন্তু কেন যে ওনারা খুশি হতে পারছেন না আমি বুঝতে পারছিলাম না। আর এনসিপি তারা একটা নতুন রাজনৈতিক দল, যারা এখনো নিবন্ধন পায়নি, তাদের অভিজ্ঞতা কম, এবং রাজনীতির যে একটু আগে বলছিলেন যে একটা মুন্সিয়ানার ব্যাপার আছে, জট পাকানো না, জটকে খোলাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ। এখন এক এক সময় এক একটা বক্তব্য নিয়ে এসে এক একটা হইচই করে আমি জট পাকিয়ে যদি সরকারকে আমি বাধাগ্রস্ত করি বা রাজনৈতিক এই অগ্রযাত্রাকে যদি আমি বাধাগ্রস্ত করি, তাহলে তো দেশ এগোবে না। গণতন্ত্রের পথে আমরা যাত্রাকে আমরা সঠিকভাবে সঠিক সময়ে আমরা যে শেষ করতে পারবো না। এনসিপির দুই নেতার বক্তব্য দুই রকমই এসেছে, হাসান আব্দুল্লাহর বক্তব্য একরকম, হাসান আব্দুল্লাহ। যাই হোক, তো এখন আমরা মনে করি যে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে নির্বাচনটাকে সঠিকভাবে নিয়ে আসা, একটা রিয়েলি যাতে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক, এবং একই সাথে যেটা আমরা বারে বারে বলছিলাম যেটা 15 বছরে আমরা দেখি নাই, উৎসব মুখর পরিবেশে নির্বাচন। আচ্ছা, সেটার জন্য আমরা একজন দর্শক আছেন লাইনে, আমরা একটু তার প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় আসি। প্রিয় দর্শক, কে বলছেন? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো ইমরান স্যারের কাছে যে বিদেশের মাটিতে আমাদের বিএনপি নেতা এবং প্রফেসর ইউনূসের যে সাক্ষাৎকার হলো, এটা দেশের মাটিতে হলো না কেন? যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারেক রহমানের বিদেশে থাকার আর কোনো দেশে আসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দেশে এসে কথা বলতে পারছে। আর এখানে এনসিপি এবং জামাত যে কথাটা বলছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে, অবশ্যই সন্দেহ আছে। যেহেতু এই এক দলের ভিত্তিতে যদি সবাই মিলে যায়, তাহলে অন্য দলের অবশ্যই এটা এই হবে কিনা। আচ্ছা, জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আপনার প্রশ্নের দুটি অংশ, একটি জবাব ইতিমধ্যে আলোচনায় দিয়ে দিয়েছেন প্রিন্স ভাই, দ্বিতীয় অংশটা নিশ্চয়ই আপনি। দ্বিতীয় অংশটা আমি একটু বলি। আপনারা জানেন যে আমরা তো এই সরকারের শুরু থেকেই আমরা কোনো বিএনপি, ওয়ার্কার্স পার্টি কিংবা গণতন্ত্র মঞ্চ কিংবা অন্যান্য রাজনৈতিক দল আমরা কেউই কিন্তু সরকারের নির্দিষ্ট সীমা দেই নাই যে অমুক তারিখের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা বরঞ্চ বলেছি সরকারকে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন
করার জন্য, কারণ আওয়ামী লীগ এই দেশটাকে তছনছ করে গিয়েছে। এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে, দেশটাকে টেনে তোলার ব্যাপার রয়েছে, নির্বাচনমুখী একটা যে প্রশাসন ব্যবস্থা সঠিকভাবে এটা গড়ে তোলার ব্যাপার রয়েছে। সেই জন্য আমরা যৌক্তিক সময় দিতে চেয়েছি, কিন্তু সেই যৌক্তিক সময়টা যে 3টি তত্ত্বাবধায়ক সরকারের টাইমের অধিক হয়ে যাবে, মানে 3 মাস করে হলেও 9 মাস হয়ে যাবে, এটা আমাদের চিন্তায় ছিল না। উনি আরেকটা শঙ্কার কথা বলেছেন যে বিএনপির সাথে সরকারের যে সম্পর্ক, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখা দেয়, আমি বলছি, আমি ওই জায়গাতে আসছি, একটু ধরাই দিন আমাকে। তো আমি যে জিনিসটা বলছিলাম যে 3 মাস 9 মাস টাইম পার হয়ে গেছে, এখন জনগণ কিন্তু আপনার নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি কয়েকদিন আগেও একটা এরকম কথা বলেছি যে দিনমজুর বলেন, কৃষক বলেন, রিক্সা চালক বলেন, কিংবা কোনো ব্যবসায়ী বা শিল্পপতি বলেন, যাদের সাথেই দেখা হয় প্রথম কথাটাই জিজ্ঞেস করে, ভাই ভোট কবে, ভোট কবে। কেন এই কথাটা জিজ্ঞেস করে? কারণ দেশের যে স্থিতিশীলতা এটা নাই, মানুষের যে চাহিদা এগুলো পূরণ হতে পারছে না, এবং মানে দেশ কিন্তু বিভিন্ন জায়গায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, মানুষ এটা চায় না। এই যে ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কিন্তু এগুলো। সেই কারণেই আমাদের নির্বাচনটা প্রয়োজন বলে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। এমনকি সকল রাজনৈতিক দলকে যখন প্রধান উপদেষ্টা ডাকলেন, একটা যে সমস্যা তৈরি হলো, মানে দ্বিতীয় দফার যে বৈঠক, এই যে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে, সেখানে 26টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। সেই 26টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। তো ওখানেই তো একটা ঐকমত্য হয়ে গিয়েছিল। তো সেখানে 4 দিনের মাথায়, যেটা আমাদের সৌরভ ভাই বললেন যে এই 4 দিনের মাথায় প্রধান উপদেষ্টা যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেন, এটা তো রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করা হয়েছিল এবং অবমূল্যায়িত করা হয়েছিল। তো সেই কারণে আমাদের অন্য যারা রাজনৈতিক দল যে 3টা ছিল ওখানে, এনসিপি, জামাত, তারা তো 2 রকম কথা বলেছে। একটা বলছে এপ্রিলে, ওইটাও রাজি, জুনের মধ্যে হলেও রাজি। আবার জামাত বলেছে ফেব্রুয়ারি হলেও রাজি। তো তাদের সাথে তো কোনো সংকট ছিল না, ওনারা তো ফেব্রুয়ারিতে রাজি। এই আজকে যে স্টেটমেন্ট, তাতেও কিন্তু ফেব্রুয়ারিতে রাজি। কিন্তু আমাদের সাথে যে সংকটটা ছিল, বিএনপি যেহেতু ওখানে আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, ওনার সাথে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনাকে অন্যান্য রাজনৈতিক দল, ওয়ার্কার্স পার্টি বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, জেএসডি বলেন, তারা স্বাগত জানিয়েছিল। আলোচনার ফলাফলকে ওনারা স্বাগত জানিয়েছে। তো এখানে কিন্তু আমাদের মধ্যে একটা ঐকমত্য আছে। এমন না যে ওয়ার্কার্স পার্টি বলছে না যে ওখানে তারেক রহমানের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হলো, এটা আমাদেরকে নিয়ে হলো না কেন। এটা কিন্তু গণতন্ত্র মঞ্চ বলছে না, এটা কিন্তু মানে গণসংহতি আন্দোলন বলছে না, কি গণ অধিকার পরিষদ বলছে না, এটা কিন্তু আপনার কমিউনিস্ট পার্টি বলছে না। তো এইটা হ্যাঁ, জামাতের যে বক্তব্যটা, তারা কিন্তু এই টাইম নিয়ে কিন্তু কোনো বক্তব্য দেয়নি, যৌথ বিবৃতি, নিরপেক্ষতার কথা বলেছে। এখানে সরকারের সাথে বিএনপির যে সখ্যতার ব্যাপারটা আনা হয়েছে, কোনোভাবেই এখানে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণর বিষয় নয়। সরকারের সাথে সখ্যতা না, আমরা সরকারকে প্রথম থেকেই সমর্থন করে এসেছি। সরকার যাতে সুন্দরভাবে চলতে পারে সেই জন্য আমরা সরকারকে সহযোগিতা করেছি, পরামর্শ দিয়েছি। যেখানেই সরকার বিপদে পড়েছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছি সরকারকে সেখান থেকে উদ্ধার করার জন্য। এইটার মানে এই না যে সরকারের নিরপেক্ষতা। আপনার কথা এটা পরিষ্কার হয়ে গেছে। জনাব সাইফুল হক, আপনি লক্ষ্য করবেন যে এর আগেও যে তারিখ নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে কথা হয়েছিল, একটু আগেই প্রিন্স ভাই উল্লেখ করলেন যে আপনাদের সাথেও যে বৈঠক হয়েছিল যমুনাতে, সেখানে একবার বলা হয়েছিল যে বিচার এবং সংস্কার সম্পন্ন করে জুনের মধ্যেই নির্বাচন, জুনের ওইদিকে যাবেই না। এখন হচ্ছে এই আপনার ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, কিন্তু আপনার সংস্কার এবং বিচার এগুলোর অগ্রগতি, দৃশ্যমান অগ্রগতি করতে হবে। তো আপনি কি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখছেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুই আলোচক। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি এই মধ্যরাতে যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি প্রথমত যেটা আমাদের দুই আলোচক, আমার প্রিয়ভাজন মানুষ, তারা যেটা বললেন, তাদের কথার মূল সুরের সাথে আমি একমত যে নির্বাচনের তফসিল কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছিল, অনাকাঙ্ক্ষিত দূরত্ব যেটা তৈরি হয়েছিল, এক ধরনের অনিশ্চয়তা যেটা দেখা দিয়েছিল, আদৌ নির্বাচন হবে কিনা, হলে কবে হবে, সরকারের কোনো অংশ আদৌ নির্বাচন করতে চায় কিনা, ইত্যাদি নানা প্রশ্ন সমাজে নানা অংশের মধ্যে ছিল। সেটার কিছুটা বলতে পারেন একটা রাস্তা তৈরি হলো সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু আপনি প্রধান প্রশ্ন, আজকের আলোচ্য বিষয় যেটা, আমি সেখানে মনোযোগ দিতে চাই। আপনি জটটা খুলল কিনা, আমি মনে করি এটা একটা জায়গা আছে। আমি কিছু জটের যদি
অনুরত যে আলোচনা আমি একটু ভিন্ন প্রেক্ষিতে একটু কথা বলি। বিচারটা কতখানি কার্যকর করা যাবে, দৃশ্যমান করা যাবে নির্বাচনের আগে, এটা একটা বড় প্রশ্ন। এবং এটা মিলে এবং এটা নির্ভর করে কাজের গতির উপরে, কতখানি জোরদারভাবে আমাদের ট্রাইব্যুনালগুলো কাজ করবে, প্রসিকিউশন টিম কতখানি দক্ষতার সাথে তারা কাজ করবে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো নৈতিকভাবে তাদেরকে কিভাবে সমর্থন যোগাবেন, এটা তার উপরে। আর একটা বড় সংকট আছে, সেটা হলো সংস্কার নিয়ে। আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত, কিন্তু সেই সনদ সমঝোতাটা কোন পর্যায়ে, কোন মাত্রায়, 166টা প্রশ্ন ছিল লাস্ট আমরা যে ঐক্যমত কমিশনে, সেখানে অধিকাংশ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণ ঐক্যমত নেই। ঐক্যমতের জায়গা যেটা আছে সেটা সংখ্যাটা কম। বিশেষ করে সংবিধান সংশোধন সম্পর্কে অথবা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান দুটো হচ্ছে খুবই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, সেখানে ঐক্যমতের জায়গাটা অনেক ক্ষেত্রে নেই। তো এটা মিলিয়ে একটা জট তৈরি হবার একটা আশঙ্কা আছে, কিন্তু এটার আবার সমাধান আছে। অন্তর্বর্তী সরকার বা ঐক্যমত কমিশন আমরা কোথায় দাঁড়াবো? আমরা দাঁড়াবো ন্যূনতম ঐক্যমতের জায়গাটা যেখানে আছে। বটম লাইন কোনটা হবে? বটম লাইন হবে আমরা 4 জন যেখানে একমত হতে পারছি, তাহলে সেখানে আমরা দাঁড়াবো। তো চাইলে তো আমরা সমস্ত এজেন্ডাগুলো কোনো কিছু চাপিয়ে দেওয়ার, জবরদস্তি করার সুযোগ নেই। এটা একটা প্রশ্ন, এটা নিয়ে। আর এই সরকার বিচারের ব্যাপারে ভিত্তিটা শুরু করবেন। একটু আমি যোগ করি, আপনার জুলাই সনদ তো আবার জুলাইয়ের মধ্যেই ঘোষণা করতে চাচ্ছে, আমরা আশা করছি এটাকে আবার জুলাই মাসের মধ্যে এটাকে ঘোষণা। সেক্ষেত্রে সময়টা খুব কম হয়ে যাচ্ছে কিনা? না না না, সময়টা মোটেও কম না। ইতিমধ্যেই 3 মাস 3.5 মাস পার হয়েছে। আমি বহুবার বলেছি, আমি প্রায় মনে হয় 100 বক্তৃতাও করেছি, কাজের গতি বাড়ালে, তারা দক্ষতার ভাষায় কাজ করলে এটা আরও কম সময়ের মধ্যে এটা করা সম্ভব ছিল। এটা কোনো কাজ 3 মাসে করতে পারেন, 9 মাস লাগাতে পারেন, আবার ওই যে বলে না 18 মাসে বছর, আপনি সেটাও লাগাতে পারেন। এটা আপনার কি কোনো সন্দেহ হচ্ছে তাদের গতি দেখে? না, আমার সন্দেহ মানে তাদের কাজের গতিটা আরও বাড়ানোর সুযোগ ছিল, সুযোগ আছে। আমি সন্দেহ করছি না, এরা তো সবাই আমাদের পরিচিত মানুষ, বন্ধু মানুষ, এবং তাদের একটা সদিচ্ছা আছে বলে আমি এখনো বিশ্বাস করতে চাই। তো এটা নিয়ে একটা টানাপোড়েনের প্রশ্ন আছে, কিন্তু এটার সমাধানের জায়গাও আছে। এবং যেটা নিয়ে প্রধান উপদেষ্টাও একাধিকবার তিনি বলেছেন, যেখানে সবাই একমত হবেন যেসব প্রশ্নে, সেটাই হবে ভিত্তি, এবং সেই ভিত্তিতে আমরা জুলাই সনদ আমরা স্বাক্ষর করব। এখন আপনি যদি ওখানে গোঁ ধরেন যে না এটা আমার জন্য যথেষ্ট বিবেচিত হচ্ছে না, সেটা আপনার বিবেচনা, তো বাকি 3 জন আমরা এর সঙ্গে একমত নাও হতে পারি। তো ইত্যাকার কিছু কিছু টেকনিক্যাল প্রশ্ন বা কিছু সূক্ষ্ম রাজনৈতিক প্রশ্ন আসতে পারে। আর গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, জটের যে ব্যাপারটা, নির্বাচন কমিশন তাহলে দুটোকে দৃশ্যমান করার ব্যাপার আছে। একটা সাধারণ ধারণা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, এবং প্রধান উপদেষ্টা তিনি নীতিগতভাবে এক ধরনের সম্মতি তিনি দিয়েছেন, কিছুটা শর্ত সাপেক্ষে বিচার এবং সংস্কারটা দৃশ্যমান করা, এটাকে কার্যকর করা। তো আমি মনে করি যে সেটা তো যেহেতু প্রধান একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু টেকনিক্যালি নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন, শিডিউলটা ডিক্লেয়ার করবেন ইলেকশন কমিশন। তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সাংবিধানিক প্রতিষ্ঠান, তো তাদের এখতিয়ারে হচ্ছেন এক্স্যাক্টলি কবে কখন ইলেকশনটা হবে সে জায়গাটা তারা বলবেন। আরেকটা হলো যেটা আপনি আমাদের 2 আলোচক যেটা বলছিলেন এবং প্রশ্নকর্তাও কিছুটা ইনডিরেক্টলি যেটা বলছিলেন, 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হবে কিনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যাবে কিনা, নির্বাচনে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক প্রভাব, কালো টাকার যে বেসুমার দৌরাত্ম্য, আমাদের এখানে সাম্প্রদায়িক ব্যবহার, নানা মাত্রায় নির্বাচনকে ম্যানিপুলেট করার 101টা উপায়, একটা কৌশল এখানে কার্যকরী আছে। নির্বাচন কমিশন কতখানি কার্যকরভাবে তার বিরুদ্ধে তারা অবস্থান নিতে পারবেন, রাজনৈতিক দলগুলোর সম্মতি কিভাবে দেবে, সরকার কিভাবে কাজ করছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা বড় জটের প্রশ্ন আছে, আওয়ামী লীগকে তো তার রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বিচার সম্পন্ন করা পর্যন্ত। আওয়ামী লীগের ভোটার সংখ্যা কত, এটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তাদের যেটা বিরাট সংখ্যক ভোটার আছে এটা নিয়ে তো নিশ্চয়ই কোনো দ্বিমত নেই, সংখ্যা নিয়ে মতপার্থক্য থাকতে পারে। তো এই ভোটাররা
তো যদি আওয়ামী লীগ যদি নিজের মার্কা নিয়ে যদি ভোট দিতে যদি ইলেকশন করতে না পারে, বিদ্যমান যে অধ্যাদেশ সেখানে পারার কোনো সুযোগ নেই। এই ভোটারেরা যারা নৌকা মার্কায় ভোট ছাড়া অন্য কোনো মার্কায় দেবে না, তাদের জন্য অপশান কি? সেই নির্বাচনকে ইনক্লুসিভ বলা যাবে কিনা? দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়ির কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন? জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সোহরাবের দিকে যেতে চাচ্ছি। আপনারা কি লক্ষ্য করেছেন যে বিএনপি কিন্তু বারবার বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, তো সেক্ষেত্রে ওনারা এখন আপনার ফেব্রুয়ারি প্রথমার্ধে হলেও আপত্তি নেই, চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে কি মনে হচ্ছে যে বিএনপি তার অবস্থান থেকে সরে গেল? প্রথমত হচ্ছে যে প্রক্রিয়া এবং যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, সেখানে এই সরকারের কাছে কোনো দাবি অন্তত নির্বাচনের দাবি আসার কথা না। সরকারের পক্ষ থেকেই কিন্তু যৌক্তিক সময় বা যেটি সুবিধাজনক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা। কারণ এই সরকার তো বলবো স্বাভাবিক সরকার না, মানে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে বা এমনকি সামরিক সরকারও নয়। সুতরাং এই সরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর, এবং রাজনৈতিক দলের পিছনে জনগণ আছে, তাদের আস্থার উপর সরকার পরিচালিত হওয়ার কথা। সেখানে আস্থার কোথাও না কোথাও ঘাটতি হয়েছিল বলেই বিএনপি ডিসেম্বরে চেয়েছে বা প্রধান উপদেষ্টার জুনের কথা বলেছেন। এটি কিন্তু বড় বিষয় হতো না যদি আস্থাটা থাকতো। তাহলে দুটো হতে পারে এক্ষেত্রে, যেমন লন্ডন বৈঠকে যেটা হয়েছে, পরস্পরকে যুক্তি দিয়েছে যে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, আর আবার কেন এপ্রিলে নির্বাচন সম্ভব নয় এবং কেন ফেব্রুয়ারিতে সম্ভব, বা ফেব্রুয়ারিতে করলে কি কি সুবিধা। এটা তো এখন 2 মাস, আমি বলছি সময়টা কিন্তু এখানে বড় না। কারণ আমাদের আবহাওয়া, পরিবেশ, এটা একটা বিষয়। পরীক্ষার প্রশ্ন আসছে, রোজার বিষয় আছে, রোজা তো পাল্টানো যাবে না, পরীক্ষা না হয় 1 মাস পরে দেওয়া যাবে। এই অনেকগুলো, এবং সরকারকে তো বোঝাতে হবে যে কেন এপ্রিলে বা জুনে। আচ্ছা, সংস্কারের প্রশ্ন আসছে, সংস্কার করবে কে? সরকার 11টা কমিশন করেছে, তারা রিপোর্ট দিয়েছে। তারা যে রিপোর্ট দিয়েছে সবগুলো কিন্তু নির্বাচন বা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট না, যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে করতে হবে। প্রশাসনিক বা নির্বাহী আদেশেই কিন্তু অনেকগুলো করতে পারে, এবং কোনো রাজনৈতিক দল বাধা দিত না। শ্রমিকের অধিকার রক্ষা, নারীর অধিকার রক্ষা, পুলিশের অধ্যাদেশ জারির মাধ্যমে, মানে বলছে যে সংস্কারটাই। কিন্তু সরকার তো দৃশ্যমান কোনো সংস্কার করেনি। যে রিপোর্টগুলো পেয়েছে, রিপোর্টগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় কিন্তু শেষমেশ নির্বাচনী প্রধান অগ্রাধিকার দৃশ্যমান হতো, তাহলে হয়তো তারা আরো সময়ের আবেদন করতে পারতো। আরেকটি বিষয়, সরকার কি দেশ ভালোভাবে পরিচালনা করতে পারছে? জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? দ্রব্যমূল্য কমাতে পারছে? কিছুটা হয়তো কমিয়েছে, কিন্তু বেকারত্ব দূর করতে পেরেছে? কর্মসংস্থান বাড়াতে পেরেছে? বিনিয়োগ আনতে পেরেছে? এসব ক্ষেত্রে যদি উত্তর যদি নেতিবাচক হয়, তাহলে সরকারেরই উচিত তো যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া। না হলে তো মানুষ আবার রাস্তায় নামবে, এবং রাস্তায় তো নেমেছে। জি, আপনার বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। যাই হোক, আমরা একটু সরি যে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে সাইফুল ভাইয়ের কথা পুরোপুরি শুনতে পারিনি। ওটা যদি আপনি শেষ করতেন আপনার প্রসঙ্গ। যেটা বলছিলাম যে আমরা বিচার সংস্কার তো আমাদের একটা প্রায়র কমিটমেন্ট, আমাদের অবস্থান আছে এটা নিয়ে। আর হ্যাঁ, আপনি বলছিলেন যে নির্বাচনটি যে সবার চোখ রয়েছে নির্বাচনের দিকে। নির্বাচনের ব্যাপারে তো সবার চোখ আছে, এবং চোখটা দেশের ভিতরে যেমন তেমন ইন্টারন্যাশনাল কমিউনিটির ভিতরেও সেই চোখটা, বিশেষ করে যে দেশে গত তিনটা জাতীয় নির্বাচন যেটা চূড়ান্ত তামাশায় পর্যবসিত হয়েছিল, এবং বাংলাদেশের কোটি কোটি ভোটারদেরকে চূড়ান্ত একটা অবমাননা, একটা হিউমিলিয়েশনের মধ্যে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এবারকার অভ্যুত্থানের দরকার হলো কেন? এই কারণের জন্য যে আপনি নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যে নিয়মটা চালু করা হয়েছিল, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সেটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। ফলে একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান ছাড়া কোনোভাবেই তাকে সরানোটা সম্ভব ছিল না। অনেক রক্ত দিয়ে,
হাজার প্রাণের মানুষের বিনিময়ে। জীবন দিয়ে 25-30 হাজার আহতের মধ্য দিয়ে আমাদেরকে সেই পরিবর্তন সংঘটিত হয়েছে। ফলে এ ব্যাপারে সবার মনোযোগ থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা খুবই ভয়াবহ এবং এই জায়গাটা সরকারের জন্য নির্বাচনের ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ। এবং সেখানে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আমাদের যে বাহিনীগুলো আছে ইতিমধ্যে তারা কিছুটা আশ্বস্ত করেছেন। আপনি আরেকটা কথা বলছিলেন যে দেশবাসীর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আসছে, কিন্তু সেটা নির্বাচন ফলে কি আইন হবে? শৃঙ্খলা পরিস্থিতি যেটা, ফলে এই নির্বাচনটা আমরা স্বাভাবিকভাবে আমরা মিলিটারি ডিপ্লয়মেন্টকে আমরা চাইনি আগে, বিভিন্ন সময় আমরাও এটাকে অপছন্দ করেছি। কিন্তু এবার যেটা দাঁড়িয়েছে, এই সরকার কেবলমাত্র বেসামরিক প্রশাসন দিয়ে এই নির্বাচন করতে পারবে এরকম একটা ভরসা। কারণ গত 10 মাসে 10 মাসে তো সেনাবাহিনী সহযোগিতা নিয়ে কোনো সরকার চলছে। কার্যকর উদ্যোগ তারা দেখাতে পারেননি। মানুষের আমলাতন্ত্র বলি, পুলিশ সহ ল এনফোর্সিং এজেন্সিস বলি, অথবা মানে যা যা আছে, জি। ফলে সেজন্য এটা যেমন এটা একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা। আরেকটা যেটা আমি বলছিলাম, এই নির্বাচনকে তো আপনার ক্রেডিবল করতে হবে। এই কেবলমাত্র ওই যে একদম প্রশ্ন করেন না, আমরা কি কেবলমাত্র নির্বাচনের জন্য আন্দোলন করছি, এটা একটা উদ্ভট হাস্যকর প্রশ্ন। আমরা সংস্কারের কথাটা বলে আসছি, যারা যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মঞ্চ, বিএনপি সহ রাজপথের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল আজ থেকে 3 বছর আগে থেকে। ফলে আমরা 5ই আগস্টের পরে হঠাৎ করে আমাদের মনে হয়নি যে এই পরিবর্তনগুলো দরকার। তার মানে সরকার যদি কোনো কাজও না করে, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। কারণ পুরনো জমানায় কেউ ফিরতে চায় না। সুতরাং যে ব্যবস্থা রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা প্রশাসনিক কাঠামো একটা দল ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, ক্ষমতাকে অ্যাবিউজ করার একটা সাংবিধানিক সুযোগ করে দেয়, সে ব্যবস্থার আমরা মৌলিক গুণগত ডেমোক্রেটিক পরিবর্তন চেয়েছি, আমরা রিফর্ম চেয়েছি। ফলে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। সুতরাং এটি নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই। সুতরাং এই কাজটা না করে যদি ধরে নি যুক্তির খাতিরে আগামীতে বিএনপির নেতৃত্বে তারা সরকার গঠন করবেন, তাদেরকে এই প্রয়োজনীয় কাজগুলো না করে বিএনপির পক্ষেও কিন্তু সরকার রাষ্ট্র চালানোটা সম্ভব হবে না। এই কথাটা আজকে এখানে প্রিন্স ভাই আছেন, পরিষ্কার করে নিশ্চয় যারা দেখছেন তারা একমত হবেন। এবং আমি মনে করি বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত তারাও নিশ্চয়ই কনভিন্সড 21 শতাব্দীর উপযোগী কিভাবে একটা গণতান্ত্রিক দায়বদ্ধ, যেখানে রাষ্ট্রের 1 নম্বরকে, সরকারের 1 নম্বরকে প্রশ্ন করা যাবে। গত আমলে তো আপনি আমাদের এই পর্যন্ত সংস্কৃতিকে সরকারের 1 নম্বরে কোনো প্রশ্ন করা যায় না। প্রশ্ন করলে তিনি এটাকে অবমাননা মনে করেন, তখন তাকে ফায়ার করার ব্যাপারটা কাজ করে। এইজন্য প্রশ্ন না করে প্রশংসা করার এই সংস্কৃতি চালু করা দরকার। কারণ 1 নম্বর যদি একটা ছোট ভুল করেন, সেই ভুলের খেসারত শুধু দলকে দিতে হয় না, গোটা নেশনকে দেওয়া লাগে। সেজন্য এই ভুলের ব্যাপার, ওই জন্য ওনাকে প্রশ্ন করা যাবে, ওনাকে জবাবদিহিতার মধ্যে আনা যাবে। এটা ছাড়া আমরা বাকি যে আলোচনাগুলো করি এগুলো অনেকটা অর্থহীন। আমরা সে সমস্ত রিফর্মগুলো করতে চাইছি। আর আপনি ইলেকশন ক্ষেত্রে আমি যেটা বলেছি, এরা আন্তর্জাতিক কমিউনিটিও দেখতে চাইবে সত্যি সত্যি ইলেকশনে সমাজের সকল অংশ, নাগরিকদের সকল অংশ তারা সমান সুযোগে অংশগ্রহণ করতে পারছেন কিনা। এবং তারা আমার ভয়ভীতি ছাড়া আমি নিরাপদে ভোট দিতে পারবো, এবং নিরাপদে ভোট দেওয়ার পরে সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমি লাস্ট যেটা বলি, গোটা নির্বাচন এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটার এবং জনগণ যদি পলিটিক্যাল উইজডম কাজ করে, এটা কনসাসনেস কাজ করে, এটা যৌথ কাজের মধ্য দিয়ে আমি মনে করি আমরা সত্যি সত্যি নির্বাচনকে আমরা উৎসব করতে চাই। মানুষের পপুলার ম্যান্ডেট একটা ইলেক্টেড গভর্নমেন্ট হবে, বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে। এবার সেই সুযোগটা আছে। এবং যে দলের জেতার সম্ভাবনা বেশি যদি ধরে নিই, সেই দলের তো কোনো জিনিস ম্যানিপুলেট করার তো দরকার নাই। কারণ সাধারণভাবে যারা জিতবেন মানুষের সমর্থন বা ভালোবাসা নিয়ে, তাদেরকে তো কোনো অন্যায় কোনো পথে যাওয়ার দরকার নেই। আমি এটা বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যদি কথাটা বলি, সুতরাং তাদের বাড়তি দায় থাকবে নির্বাচন যাতে ট্রান্সপারেন্ট হয়, যাতে নিরপেক্ষ হয়, যাতে কোনো মাসেল শক্তি না থাকে, যাতে কালো টাকা দৌরাত্ম্য না থাকে। এটা বরঞ্চ বিএনপি রাজনৈতিক নৈতিক দায়ের ভিতরে পড়বে। প্রিন্স ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমি একটু ইমরান সাহেব প্রিন্স ভাইয়ের কাছে আসতে হচ্ছে, সেটি হচ্ছে যে আপনাদের প্রতি প্রত্যাশা শুধু জনগণের না, অন্য রাজনৈতিক দলেরও, ওনার আলোচনা থেকে যেটি বুঝলাম। একটি কথা বলতে চাচ্ছি, নির্বাচন আর সারা বছরের রাজনীতি বাংলাদেশে কিন্তু একটু পার্থক্য আছে। নির্বাচনকে সামনে রেখে নানান ধরনের জোট তৈরি হয় আর কি। যেমন এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নেই। তো সেই অনুযায়ী এখন যে দলগুলো আছে,
এদের সবার সাথে কিন্তু আপনাদের সখ্য ছিল বা আছে। জামাতের সাথে যুগপৎ আন্দোলন করেছেন, নির্বাচনী সমঝোতা হয়েছে, তারপরে এনসিপির সাথে তো আমরা যতদূর জানি যে গণ অভ্যুত্থানে সহযোগী শক্তি হিসেবে আপনারা কাজ করেছেন। তো এই কথাও এসছে বাজারে যে হয়তোবা নির্বাচনে জোটও হতে পারে বা আসন সমঝোতা হতে পারে। তো এইসব যদি আলোচনা থাকেই তাহলে পারস্পরিক সন্দেহ, দোষারোপ এসব তো আসার কথা না। নাকি শুধু রাজনৈতিক স্বার্থে এই রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে বা তর্ক বিতর্ক হচ্ছে? না, দেখুন, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ বলেন বা আমাদের আশেপাশের দেশগুলোতে বলেন, দেখছি জোটবদ্ধভাবে নির্বাচন করার একটা প্রবণতা আছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত একটা পন্থা। এর আগেও আমরা জোটবদ্ধভাবেই কিন্তু আমরা নির্বাচনও করেছি, আন্দোলনও করেছি। তো আমাদের এইবার তো আমাদের কমিটমেন্ট আছেই যে আমরা যারা রাজপথের আন্দোলন একসাথে আমরা করেছি, তারা আমরা একসাথে নির্বাচন করে একসাথে সরকার গঠন করব। মানে আমরা সর্বদলীয় একটা সরকার, জাতীয় সরকার, তো বিরোধী দলই থাকছে না, তাহলে জাতীয় সরকার আমরা গঠন করব। না, বিরোধী দল থাকবে না, কিন্তু একটা স্ট্রং বিরোধী দল থাকতে হবে। কোন স্ট্রং বিরোধী দল যারা আপনারা আন্দোলন করেছেন তারাই কিন্তু এখন নির্বাচনের মাঠে আছেন। এখন মনে করেন যে আমি এই মুহূর্তে এটা ভেঙে বলতে চাচ্ছি না, এখন মনে করেন যে এই আন্দোলনের মধ্যে অনেকে তো আমাদের সাথে এই খাপছাড়া ছিল, লোক দেখানো ছিল বা পুরোপুরি সময়টা ছিল না এরকম বলছে। এখন তাদের মধ্যেও তো তারাও নির্বাচন করবে, তারাও কিছু হয়তো জনগণ যদি ভোট দেয় তারাও কিছু আসন পাবে। সেই আসন নিয়ে যখন যেরকম তখন সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এবং আপনি কাউকে সিট ছেড়ে দিয়ে আপনার তার মুখ বন্ধ রাখবেন সেটা তো না। আগে আমার অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, আমি কি চাই। বিএনপি একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চায়, যেটার জন্য বিএনপি গত 15 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছে, দমন নিপীড়নের শিকার হয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমার নেতা তারেক রহমান থেকে শুরু করে আমাদের একটা গ্রাম পর্যায়ের লোক তারাও রেহাই পায়নি, তারাও নিপীড়নের শিকার হয়েছে। সেই কারণে এই নির্বাচনটাকে মানে আমি বলবো, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ইতিহাস সৃষ্টিকারী একটি নিরপেক্ষ নির্বাচন এবং করতে হবে। এবং এখানে ড্রাইভিং সিটে আছে সরকার, সরকারকেই কিন্তু আপনার সেই পরিবেশটা তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এই ইতিহাস সৃষ্টিকারী নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, প্রশাসনকে শক্তিশালী এবং দক্ষ যোগ্য লোকদেরকে সেখানে দিতে হবে। এবং এই যে আপনি ধরেন গত 10 মাস যাবৎ যেটা হলো সংস্কার বা প্রশাসন বা আপনার বিচার, দৃশ্যমান কিন্তু আমরা কোনো কিছু দেখিনি। তো এখন প্রশাসনকে এখনো কিন্তু সেই প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত আছে। সেই আওয়ামী ভূত কিন্তু গত 10 মাসেও মানে নির্বাচনকে সামনে রেখে এই জিনিসগুলো সংস্কার করতে হবে। আর সংস্কারের যে ব্যাপারটা একেবারে আলোচনা শেষ পর্যায়ে বিএনপি কিন্তু সংস্কারের ব্যাপারেও সিরিয়াস। সাইফুল হক ভাই বলেছেন যে সংস্কার কিন্তু অনেকে বলে শুধু বিএনপি নির্বাচন বলে, সংস্কার তো আমরাই প্রথম এটার প্রস্তাব দিয়েছি। এবং সেখানে যে আপনার ঐকমত্য কমিশন, তাদের সাথে গিয়ে একদিন নয়, 2 দিন না 3 দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি। এখন ঐকমত্য কমিশনে ঐকমত্য, যেটা প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে ঐকমত্য যেগুলোতে হবে সেগুলোতে আপনার সিগনেচার করে, যেগুলি নির্বাচনের আগে বাস্তবায়ন করা সম্ভব সরকার সেটা করবে, যেটা নির্বাচনের পরে সেটা আপনার সংসদ করবে। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আপনি জোর করে তো আমাদের খাওয়াতে পারবেন না, কারণ সংস্কার তো আপনার একটা চলমান প্রক্রিয়া। আপনি একদিনেই যদি সব করে ফেলতে চান তাহলে তো আপনার বদহজম হবে। সেই কারণে এটাকে পর্যায়ক্রমে আপনি নিতে হবে। আজকে আমি যেটা সংস্কারের কথা বলছি, আমি কি 20 বছর আগে বা 10 বছর আগে চিন্তা করতে পারি? সেই প্রয়োজন হয়তো অনুভব করেননি, তখন চিন্তা করতে পারিনি। বা আজকে আমি যেটা সংস্কারের কথা বলছি, এটা আগামী 2 বছর পরে হয়তো এইটাই সংস্কার হয়তো প্রয়োজন হতে পারে। সেই জন্য যে চলতেই থাকবে। আর বিচার অবশ্যই হতে হবে। এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, তারা গণহত্যাকারী এবং গণশত্রু, তাদের দ্বারা আমরা যেভাবে নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আর তো কেউ হয় নাই। আমরা 15 বছর ধরে হয়েছে। সেই কারণে তাদের বিচার করা আমাদের হলো অঙ্গীকারের অংশ। সবে আমি একটু শেষ করতে চাচ্ছি অনুষ্ঠানটি। আপনি যদি একটু বলতেন যে তাহলে কি যারা আন্দোলনকারী ছিল, গণ অভ্যুত্থানকারী ছিলেন, তারাই তো এখন মাঠে আছে রাজনীতি, তারাই সামনে নির্বাচনে আসবে। বিএনপিও তার অবস্থান থেকে বলছে যে বড় দল হিসেবে তারা একটা সারের মানসিকতা বা সবাইকে নিয়ে চলতে চায়। আপনি কতটা আশাবাদী, এক লাইনে যদি বলতেন? না, আশাবাদী হওয়া না হওয়ার উপর তো নির্ভর করে না, নির্ভর করে যারা এর অংশীজন তাদের মানসিকতার পরিবর্তন হয় কিনা, তাদের আচরণে পরিবর্তন আসে কিনা,
এবং তারা জনগণের কাছে যে কমিটমেন্ট দিয়েছেন সেটা পূরণ করেন কিনা, আর জনগণের প্রত্যাশা যে বলা যায় যে এই গণ অভ্যুত্থানের মধ্যে যে প্রত্যাশার যে পারদ যে যত দূরে উঠেছে সেটি কতটা তারা আমলে নিতে পারেন বা তারা কার্যকর করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ধরেন আমরা নির্বাচন নিয়ে এই গত 10 মাস তো নির্বাচনই সবচেয়ে উচ্চারিত শব্দ। একটা বিষয়, একটা তো সমস্যা আছে, এটা স্বীকার করতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনের বাইরে থাকে, তার সমর্থকরা সবাই তো আর নির্বাচনের বাইরে থাকবে না, তাদের অবস্থানটা কি হবে? তারা কি বিএনপিকে ভোট দেবে বা অন্য দলকে ভোট দেবে, না ভোটে অনুপস্থিত থাকবে, না ভোট ঠেকানোর চেষ্টা করবে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি একটা বেশ, এবং সবার বিরুদ্ধে তো অভিযোগ নেই। আপনি যারা অপরাধ করে, প্রিন্সিপাল বললেন যারা অপরাধ করেছে তাদের আপনি বিচারের মুখোমুখি দাঁড় করান, কিন্তু একটি হত্যা মামলা আপনি 400 লোককে আসামি করবেন, 400 লোক মিলে একটা হত্যাকাণ্ড করে। নির্বাচনের আগে বিষয়গুলো শুরু হওয়া দরকার, এরকম বলছেন আমি মনে করি যে একটা জাতীয় রিকনসিলিয়েশন যেটা বলে, জাতীয় পুনরেকত্রীকরণ, অর্থাৎ এই দেশটা সবার হতে পারে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে কথা বলছেন তাতে কিন্তু সেটি স্পষ্ট না। তিনি বলছেন তাদের কার্যক্রম সাময়িক স্থগিত, এবং সেটা হচ্ছে আদালতে কিন্তু এখনও কেউ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এই দাবি করে কেউ কিন্তু এখনও কোনো আর্জি পেশ করেনি। আর্জি পেশ করেছে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে। সুতরাং এই প্রশ্নেরও মীমাংসা হওয়া উচিত, কারণ আমরা একটি শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই নির্বাচনের চরিত্র কি বলবো, সেই কারণে ওই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া উচিত। 70-এর যে নির্বাচন, তার যে চরিত্র নিশ্চয়ই 73 বা 79 নির্বাচন চরিত্র এক না। আবার একইভাবে 2008 বা 2001, 96 যে নির্বাচনের চরিত্র সেটি অন্য নির্বাচনের সাথে মিলবে না। তো সে কারণে আমার একটু নতুনভাবে ভাবা উচিত। আচ্ছা, আমরা শেষের দিকে যাব। আপনি যদি 30 সেকেন্ডে কোনো মন্তব্য করেন এই কথার প্রেক্ষিতে। আচ্ছা, একটা মন্তব্য হচ্ছে যে প্রথমত একটা অবাধ, আমরা যে নির্বাচনটা চাই, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, সবার জন্য জমিনটাকে সমান তৈরি করতে হবে। কিন্তু গত 10 মাসে তাদের যে ট্র্যাক রেকর্ড, তাতে কিন্তু দেখছি যে সরকারের পক্ষপাত দুষ্টতা কিন্তু বড় একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টা ছিল। এখন নতুন প্রেক্ষিতে সরকার কিভাবে কারণ এই সরকারকে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলেই তাদেরকে কাজ করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে প্রয়োজন বোধে, যেটা ইতিমধ্যে দলগুলো দাবি করেছে, বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করা, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনে পুনর্গঠন করা, ছোট আকারে করা, তাদের এজেন্ডাটাকে ছোট করে আনা। এবং আমি ইতিমধ্যে বলেছি, লন্ডন থেকে ফেরার পরে তাদের উচিত হবে রাজনৈতিক দল জনগণের কাছে কি আলোচনা হলো সবিস্তারে সেটাকে প্রকাশ করা, এবং রাজনৈতিক দল সহ সমস্ত অংশীজনদেরকে আস্থার মধ্যে নেওয়া, যে তাদের কাছে সবাই সমানভাবে তারা বিচার করছেন। সরকারের নিরপেক্ষতা, পক্ষপাত দুষ্টতা গত 10 মাসে যেভাবে তারা বিশেষ দিকে ঝুঁকেছিলেন, এখন যারা এই বৈঠক নিয়ে সমালোচনা করছেন, গত 10 মাস তো মানুষ মনে করছে পরোক্ষভাবে তারাই কিন্তু সরকারকে নানাভাবে তারাই কিন্তু চালিয়েছেন, সরকারকে তারাই কিন্তু প্রভাবিত করেছেন। এখন কিছুটা পরিবর্তনের পরে তারা নিজেরা এখন পক্ষপাত দুষ্টতার অভিযোগ হয়তো নিয়ে আসছেন সরকারের ব্যাপারে। তো এটা খুবই হাস্যকর এবং খুবই উদ্ভট। সুতরাং এই ব্যাপারে আপনার নীতিনিষ্ঠ অবস্থান নেওয়া দরকার, না হলে পুরো ব্যাপারটা এটা একান্তই একটা গোষ্ঠীগত রাজনৈতিক ফায়দা আসলে বিষয় হবে। সরকারের উচিত হবে সবাইকে নিয়ে মধ্যে রেখা, সবাই আস্থার মধ্যে রেখে আগামীতে পথ চলা। আমি ইমরান সাহেব প্রিন্স কাছে একদম 30 সেকেন্ডে শেষ করতে বলবো আপনাকে। সৌরভ ভাই এবং সাইফুল হক আমি একটু প্রশ্ন জুড়ে দিচ্ছি আপনার সাথে, সেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য বা ডিসেম্বরের মধ্যে আনার জন্য বিএনপির একটা প্রস্তুতি ছিল যে ঈদের পরে তারা হয়তো মাঠে নামবে, কঠোর কর্মসূচি দিবে। এখন কি সেরকম তো আর বোধহয় ভাবছেন না, নাকি কোনো পরিকল্পনা? আমি সৌরভ ভাই এবং সাইফুল হক ভাইয়ের বক্তব্যের সাথে একমত পোষণ করে আপনার বক্তব্যের প্রশ্নের জবাব দিতে চাই যে আমরা কখনো বলি নাই যে আমরা ঈদের পরে আন্দোলনে নামবো। আমরা বলেছি যে জনগণের দাবি, বিএনপি জনগণের দল, জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে, এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি এবং প্রতিটি কর্মকাণ্ড কিংবা পথ চলার মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য অবাধ এবং জনগণের
প্রতিফলন ঘটানোর জন্য আমরা কিন্তু এই দাবিগুলো বা প্রস্তাবগুলো দিয়েছিলাম। আমরা কিন্তু কখনো বলি নাই যে ঈদের পরে আমরা আন্দোলন, এরকম সংলাপ হওয়ার পরে আর একটা প্রয়োজন দেখছেন কিনা এই আন্দোলনের। আমরা বলেছিলাম যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারা দাবিটা না মেনে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে বিএনপি তার পথ বেছে নিবে। তো এখন তো ধরেন আমরা এই দেশের ভালো চাই, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মতো রক্ত সংলাপ ভালো হয়েছে এটা বলাতে, এবং সেই কারণে আমরা কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংলাপের আহ্বানটা জানানো হয়েছিল এবং খোদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ওনার প্রতি ওনারাও সম্মত হয়েছে, আমাদের দলও এখানে অনুমতি দিয়েছে বা সম্মত হয়েছে, সে কারণে এখানে বসে একটা সকলেই ছাড় দিয়ে একটা পর্যায়ে এখানে এসেছে। এটা কিন্তু নির্বাচনটা যেটা বললেন সাইফুল হক ভাই বা সোহরাব ভাই যে এপ্রিল বা ফেব্রুয়ারি বা ডিসেম্বর আসলো, কার লাভ হলো, কার ক্ষতি হলো, কার জয় হলো, কার পরাজয় হলো, বিষয়টা কিন্তু ওরকম না। সকলে বসেই কিন্তু আমরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই পর্যন্ত, এবং যেটা জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং যাতে একটা উৎসব মুখর পরিবেশে ভোট হতে পারে, সেই জন্য আমরা মনে করেছি ডিসেম্বরটা যেরকম একটা আইডিয়াল সময় ছিল, ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত একটা আইডিয়াল সময়। এবং এরপরে যদি যেত তাহলে এটা একটা মানে নির্বাচনের জন্য অনুপযোগী সময়। আপনাদের অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, জেডএসআরএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।